ধনী হওয়াটা মূলত বর্তমান আয়ের একটা প্রকাশ। এটা দেখা যায়, যেমন ধরুন দামি গাড়ি চড়া, অনেক বড় সুন্দর বাড়িতে থাকা, হয়তো খুব নামি ব্র্যান্ডের পোশাক পরা, ঘন ঘন দামি রেস্তোরাঁতে খাওয়া, এগুলো সবই তো বর্তমানের আয় দিয়ে করা হয়, আর সহজে অন্যদের চোখেও পড়ে। ধনী হওয়াটা অনেকটা তাৎক্ষণিক কেনার ক্ষমতার একটা প্রদর্শনী। সম্পদ হলো সেই আয় যা খরচ করা হয় না, সেই টাকাটা যা ভবিষ্যতের জন্য জমানো হয় বা ধরুন বিনিয়োগ করা হয়। সম্পদ কিন্তু বেশিরভাগ সময়ই দেখা যায় না, অদৃশ্য থাকে। আপনার দামি গাড়ি দেখে লোকে হয়তো আপনাকে ধনী ভাববে, কিন্তু আপনার ব্যাংকে জমানো টাকা বা আপনার যে বিনিয়োগ আছে, আপনার পোর্টফোলিও, এগুলো তো সাধারণত কেউ দেখতে পায় না। সম্পদ তাই বাইরে থেকে কতটা দেখা গেল তার উপর নির্ভর করে না, এটা বরং আর্থিক নিরাপত্তা ফিনান্সিয়াল সিকিউরিটি আর ভবিষ্যতের স্বাধীনতার উপর বেশি জোর দেয়। ধরুন একজন খুব হাই স্যালারি সার্জন, প্রচুর আয় করেন আর সেই অনুযায়ী দারুণ বিলাসবহুল জীবন কাটান, বড় বাড়ি, দামি গাড়ি, হয়তো প্রায়ই বিদেশে ঘুরতে যান। তার সাথে তুলনা করা হচ্ছে একজন সাধারণ স্কুল টিচারের, যার আয় হয়তো অনেকটাই কম। তিনি খুব সাধারণ জীবনযাপন করেন, কিন্তু তার আয়ের একটা বেশ বড় অংশ তিনি প্রতি মাসে জমান এবং ঠিকঠাক জায়গায় বিনিয়োগ করেন। হাউস প্রশ্ন তুলছেন, যদি সার্জেন তার বিশাল আয়ের প্রায় সবটাই এই বিলাসবহুল জীবনটা বজায় রাখতে খরচ করে ফেলেন, তাহলে মাসের শেষে তার হাতে জমার ঘরে কি থাকছে? হয়তো তিনি বিশাল অঙ্কের ইএমআই দিচ্ছেন, ক্রেডিট কার্ডের বিল মেটাচ্ছেন। অন্যদিকে ওই যে শিক্ষক, তিনি হয়তো কম আয় করছেন, কিন্তু খরচের পর যা বাঁচছে সেটা তিনি বুদ্ধি করে বিনিয়োগ করছেন। বছরের পর বছর ধরে এই বিনিয়োগ যদি চক্রবৃদ্ধির হারে বাড়তে থাকে, তাহলে একটা সময়ে গিয়ে দেখা যেতে পারে যে ওই শিক্ষকের মোট সম্পদ নেটওয়ার্থ সার্জেনের চেয়েও বেশি হয়ে গেছে, কারণ তার আর্থিক ভিতটা অনেক বেশি শক্তপোক্ত। তিনি হঠাৎ কোনো আর্থিক সমস্যায় পড়লে, যেমন ধরুন চাকরি চলে গেলে বা অসুস্থ হলে, সার্জেনের চেয়ে অনেক ভালোভাবে সামলাতে পারবেন। রোনাল্ড রিড ছিলেন আমেরিকার একজন খুবই সাধারণ মানুষ। বহু বছর ধরে গ্যাস স্টেশনে কাজ করেছেন আর একটা দোকানে জ্যানিটর বা ক্লিনিংয়ের কাজ করেছেন। তার জীবনযাত্রা ছিল অত্যন্ত সাধারণ, কেউ স্বপ্নেও ভাবতে পারেনি তার আর্থিক অবস্থা ঠিক কেমন। কিন্তু তিনি তার সামান্য আয়ের একটা অংশ নিয়মিতভাবে ভালো ব্লু চিপ স্টকে ইনভেস্ট করতেন, লম্বা সময়ের জন্য। তারপর তার মৃত্যুর পর দেখা গেল এই আপাতদৃষ্টিতে অতি সাধারণ মানুষটা প্রায় $80 লক্ষ, $8 মিলিয়ন সম্পদ রেখে গেছেন, যার বেশিরভাগই তিনি আবার বিভিন্ন চ্যারিটিকে দান করে দেন। আপনার সম্পদ সেটা নয় যা লোকে দেখতে পায়। আপনার আসল সম্পদ হলো আপনার আয় থেকে খরচ বাদ দিয়ে যা আপনি জমাতে পারেন এবং বিনিয়োগ করে ধরে রাখতে পারেন। আমরা চারপাশে বন্ধুদের, প্রতিবেশীদের, কলিগদের দেখি তারা কি কিনছে, কেমনভাবে থাকছে। অনেক সময় তাদের সাথে পাল্লা দেওয়ার একটা ইচ্ছে বা চাপ তৈরি হয়। একটা নতুন দামি ফোন বা গাড়ি কিনলে যে একটা সাময়িক আনন্দ বা স্ট্যাটাস পাওয়া যায়, সেটার মোহ ছাড়া খুব কঠিন। আর বিজ্ঞাপন জগৎ তো আছেই, সারাক্ষণ আমাদের নতুন নতুন জিনিস কেনার জন্য উস্কে দিচ্ছে। এগুলো সবই আমাদের ধনী দেখানোর দিকে ঠেলে দেয়। সম্পদশালী হওয়ার জন্য দরকার বিলম্বিত তৃপ্তি বা ডিলেড গ্র্যাটিফিকেশনের ক্ষমতা, আজকের ভোগবিলাসকে কিছুটা নিয়ন্ত্রণে রেখে ভবিষ্যতের জন্য বিনিয়োগ করা। এর জন্য তো ধৈর্য দরকার। অবশ্যই ধৈর্য, ডিসিপ্লিন আর একটা লম্বা সময়ের প্ল্যান। আর সবচেয়ে জরুরি হলো লোকে কি ভাবল বা আপনাকে ধনী মনে করল কিনা, এই মোহ থেকে নিজেকে বাঁচানো, নিজের আর্থিক নিরাপত্তা আর স্বাধীনতাকে বেশি গুরুত্ব দেওয়া। টাকার সবচেয়ে বড় সুবিধা বা আসল সম্পদের মাপকাঠি হল নিজের সময়ের উপর কতটা নিয়ন্ত্রণ আছে সেটা। আপনার কত টাকা আছে সেটা তো জরুরি বটেই, কিন্তু তার চেয়েও বেশি জরুরি হল সেই টাকাটা আপনাকে আপনার জীবনের প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা নিজের ইচ্ছে মতো কাটানোর স্বাধীনতা দিচ্ছে কিনা। হাউস যুক্তি দিচ্ছেন যে সময় হলো আমাদের জীবনের সবচেয়ে দামি আর সীমিত সম্পদ। টাকা বা অর্থ হলো একটা টুল, যা দিয়ে আমরা এই সময়ের উপর নিয়ন্ত্রণ কিনতে পারি। ধরুন আপনার প্রচুর সম্পদ আছে, কিন্তু সেই সম্পদ রক্ষা করার জন্য বা আরও বাড়ানোর জন্য আপনাকে এমন একটা কাজ করতে হচ্ছে যা আপনি একদমই পছন্দ করেন না, বা এমন একটা লাইফস্টাইল মেনে চলতে হচ্ছে যেখানে আপনার নিজের ইচ্ছে বা পরিবারের জন্য কোনো সময় নেই। তাহলে কি আপনি সত্যি সম্পদশালী? আসল সম্পদ হলো সেই ক্ষমতা যা আপনাকে সকালে ঘুম থেকে উঠে বলতে সাহায্য করে, আজ আমি যা চাই সেটাই করতে পারি। একজন খুব হাই স্যালারির কর্পোরেট এক্সিকিউটিভ বছরে কয়েক কোটি টাকা আয় করেন, কিন্তু তার জীবন কাটে শুধু মিটিং, ট্র্যাভেল আর কাজের চাপে। সপ্তাহে হয়তো 70-80 ঘন্টা কাজ করতে হয়।
পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগই পান না। তার হয়তো অনেক টাকা আছে, কিন্তু নিজের সময়ের উপর তার কোনো নিয়ন্ত্রণ নেই। এর বিপরীতে ভাবুন, হয়তো একজন ফ্রিল্যান্স লেখক বা শিল্পী আছেন, যার আয় ওই এক্সিকিউটিভের চেয়ে অনেক কম, কিন্তু তিনি নিজের সময় মতো কাজ করেন, নিজের পছন্দের প্রজেক্ট বেছে নিতে পারেন, হয়তো বাড়ি থেকে বা নিজের পছন্দের জায়গা থেকে কাজ করেন, পরিবারের সাথে অনেক বেশি সময় কাটাতে পারেন। এই লেখক বা শিল্পী অনেক বেশি সম্পদশালী, কারণ তার জীবনের ওপর তার নিয়ন্ত্রণ অনেক বেশি। ধরুন একজন উদ্যোগপতি একটা বিশাল মাল্টিমিলিয়ন ডলারের ব্যবসা দাঁড় করিয়েছেন, দারুণ সাফল্য, কিন্তু সেই ব্যবসা চালানো আর টিকিয়ে রাখার জন্য তাকে প্রায় ২৪ ঘন্টা সপ্তাহে ৭ দিনই সময় দিতে হয়। তিনি ছুটি নিতে পারেন না, সবসময় একটা মানসিক চাপের মধ্যে থাকেন। তিনি যেন তার নিজের সাফল্যের খাঁচাতেই বন্দী। আরেকজন উদ্যোগপতি হয়তো তুলনামূলকভাবে ছোট, কিন্তু লাভজনক আর স্টেবল একটা ব্যবসা চালান। তিনি একটা ভালো টিম তৈরি করেছেন, সিস্টেমগুলো গুছিয়ে নিয়েছেন, যার ফলে তিনি ব্যবসা থেকে নিজেকে কিছুটা দূরে রেখেও জীবনটা উপভোগ করা, বেড়াতে যাওয়া বা অন্য কোনো শখের পেছনে সময় দেওয়ার সুযোগ পান। যদি আমরা আমাদের সময়ের ওপর নিয়ন্ত্রণটাই হারিয়ে ফেলি, তাহলে সেই টাকার আসল দামটা কোথায়? হাউজের কাছে সঞ্চয় শুধু একটা অঙ্কের ব্যাপার নয়, মানে আয় থেকে ব্যয় বাদ দেওয়া নয়। উনি এটাকে একটা খুব শক্তিশালী সাইকোলজিক্যাল টুল হিসাবে দেখছেন। সঞ্চয়কে উনি বলছেন ইগো আর আয়ের মধ্যেকার গ্যাপ। মানে আপনার আয় বাড়ার সাথে সাথে যদি আপনার জীবনযাত্রার মান বা ভোগবিলাসও সমান তালে বাড়তে থাকে, আপনার ইগো যদি বলে আমার এখন আরও ভালো থাকা উচিত, তাহলে আপনি আসলে সঞ্চয় করতে পারছেন না। সঞ্চয়ের জন্য আপনার ইগো বা আকাঙ্ক্ষাকে কিছুটা নিয়ন্ত্রণ করতে হবে। আর এই সঞ্চয়ের ফলেই আসে আর্থিক স্বাধীনতা। এই স্বাধীনতা আপনাকে অপশন দেয়, পছন্দ করার সুযোগ দেয়। ধরুন আপনি আপনার এখনকার চাকরিটা ভালোবাসছেন না। আপনার যদি যথেষ্ট সেভিংস থাকে, তাহলে আপনি চাকরিটা ছেড়ে দিয়ে নতুন কিছু খোঁজার বা নিজের কিছু শুরু করার রিস্কটা নিতে পারেন। সঞ্চয় আপনাকে জীবনের অপ্রত্যাশিত ধাক্কাগুলো, যেমন হঠাৎ অসুস্থতা বা ধরুন রেসেশন এলো বা পরিবারের কোনো ইমার্জেন্সি, এগুলো সামলানোর ক্ষমতা দেয়। এটা একটা সেফটি নেটের মতো কাজ করে। যখন আপনি জানেন যে আপনার হাতে কয়েক মাস বা হয়তো কয়েক বছরের খরচ চালানোর মতো টাকা জমানো আছে, তখন রাতের ঘুমটা অনেক শান্তিতে হয়। ছোটখাটো আর্থিক চিন্তা আপনাকে কাবু করতে পারে না। এই মানসিক শান্তিটাই তো আসল সম্পদের একটা বিরাট অংশ। সঞ্চয়ের জন্য কোনো নির্দিষ্ট কারণ বা গোল থাকারও দরকার নেই। শুধু সঞ্চয় করার জন্যই সঞ্চয় করা উচিত, কারণ ভবিষ্যৎ তো অনিশ্চিত, আর এই সঞ্চয়ই আপনাকে সেই অনিশ্চিততার সাথে লড়ার ক্ষমতা বা ফ্লেক্সিবিলিটি দেবে। ধনী হওয়াটা বেশিরভাগ সময়ই বাইরের ব্যাপার, যা এখনকার আয় আর খরচের ওপর নির্ভর করে এবং যা চট করে চলেও যেতে পারে। অন্যদিকে সম্পদশালী হওয়াটা অনেক বেশি ভেতরের ব্যাপার, অদৃশ্য এবং লম্বা সময়ের। এটা শুধু জমানো টাকা বা বিনিয়োগ নয়, এটা হলো আর্থিক নিরাপত্তা, মানসিক শান্তি আর সবচেয়ে জরুরিভাবে নিজের জীবনের ওপর, নিজের সময়ের ওপর নিয়ন্ত্রণ পাওয়া। টাকার আসল উদ্দেশ্য হওয়া উচিত স্বাধীনতা কেনা। আর সঞ্চয় এখানে শুধু একটা ফিন্যান্সিয়াল ট্যাকটিক নয়, বরং সেই স্বাধীনতা পাওয়ার আসল চাবিকাঠি। এটা আমাদের জীবনের অপশনগুলোকে খোলা রাখে আর অনিশ্চয়তার বিরুদ্ধে একটা সুরক্ষা দেয়। হাউস আসলে টাকার সাথে আমাদের যে সম্পর্ক, সেটাকে নতুন করে ভাবতে বলেছেন। টাকা জমানো বা খরচ করার সিদ্ধান্তের পেছনে যে গভীর মনস্তাত্ত্বিক ব্যাপারগুলো কাজ করে, উনি সেদিকে আলো ফেলেছেন। উনি দেখিয়েছেন আর্থিক সাফল্যের জন্য খুব জটিল বিনিয়োগের কৌশল জানার চেয়েও বেশি জরুরি হল নিজের ব্যবহারকে নিয়ন্ত্রণ করা আর একটা লম্বা সময়ের পার্সপেক্টিভ বজায় রাখা। আমরা যখন ঝুঁকি কথাটা শুনি, প্রথমেই মনে হয় টাকা হারানোর ভয়, মানে লোকসানের সম্ভাবনা। কিন্তু হাউজেল বলছেন ঝুঁকি মানে শুধু এই অঙ্কের খেলা নয়, ব্যাপারটা তার চেয়েও গভীর। আমরা ভাবি ঝুঁকিটা যেন বাইরে থাকে, মানে বাজারে, শেয়ারের দামে। আসল ঝুঁকিটা আসলে লুকিয়ে থাকে আমাদের নিজেদের ভেতরে, আমাদের অভিজ্ঞতায়, আমাদের ভয়-ভীতিতে, এমনকি আমাদের অতিরিক্ত আত্মবিশ্বাসে। অনেকে ঝুঁকি মাপতে গিয়ে কিছু টেকনিক্যাল শব্দ ব্যবহার করেন, যেমন ধরুন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ভ্যারিয়েন্স। এগুলো দিয়ে বাজারের আগের ওঠানামা মাপা হয়। কিন্তু হাউজেল বলছেন জীবনের আসল ঝুঁকি, মানে যেটা হঠাৎ করে আসে অপ্রত্যাশিতভাবে, সেটা এইসব সংখ্যা দিয়ে ঠিক ধরা যায় না। এটা অনেক বেশি ব্যক্তিগত, অনেক বেশি পরিস্থিতি নির্ভর। ধরুন দুজন লোক একই স্টকে একই পরিমাণ টাকা রাখলেন। এবার বাজার পড়ল, দুজনেরই লোকসান হলো।
কিন্তু হতে পারে একজনের আর্থিক অবস্থা বেশ ভালো বা ধরুন মানসিক জোর বেশি, তিনি হয়তো এই লোকসানটাকে স্বাভাবিকভাবেই নিলেন। অন্যজন, যার হয়তো ওইটুকুই সম্বল ছিল বা আগে কখনো লোকসান দেখেননি, তার কাছে ওই একই ঘটনা মনে হতে পারে বিরাট এক বিপর্যয়। সুতরাং ঝুঁকি শুধু বাজারের পরিস্থিতি নয়, সেই পরিস্থিতির প্রতি আমাদের নিজেদের প্রতিক্রিয়াটাও কিন্তু ঝুঁকির অংশ। একজন বিনিয়োগকারী, যিনি হয়তো পরপর কয়েক বছর বাজারে দারুণ লাভ করেছেন, এই সাফল্য তাকে এমন একটা বিশ্বাসে পৌঁছে দিতে পারে যে তিনি বাজারটা অন্যদের চেয়ে ভালো বোঝেন, তিনি ভবিষ্যৎবাণী করতে পারেন। এই অতি আত্মবিশ্বাস থেকে তিনি হয়তো স্বাভাবিকের চেয়ে বেশি ঝুঁকি নিয়ে ফেললেন, যেমন বেশি ধার করে বা একটা খাতেই অনেক বেশি টাকা লগ্নি করে বসলেন। এটাই হলো আচরণগত ঝুঁকি। এবার বাজার যখন অপ্রত্যাশিতভাবে উল্টো দিকে ঘুরল, তখন তার লোকসানটাও হলো মারাত্মক। এখানে দেখুন, ঝুঁকিটা বাজারের চেয়েও বেশি ছিল তার নিজের বিচারবুদ্ধির ওপর অতিরিক্ত ভরসা করার মধ্যে। 2008 সালের যে আর্থিক সংকট হয়েছিল সেটারও উদাহরণও কি এখানে খাপ খায়? তখন অনেকেই ভাবতেন বাড়ির দাম তো কমতেই পারে না, বাড়তেই থাকবে। সেই সময়টায় বহু মানুষ, বাড়ির মালিক বা বিনিয়োগকারী, কেবল সাম্প্রতিক অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছিলেন। মানে, দাম যেহেতু বাড়ছে তাই বাড়তেই থাকবে। এই ধারণার বশে অনেকে নিজেদের সামর্থ্যের বাইরে গিয়ে লোন নিয়েছিলেন। যখন হাউজিং মার্কেটটা হুড়মুড়িয়ে পড়ল, তখন তারা বুঝতে পারলেন যে ঝুঁকির ব্যাপারে তাদের ধারণাটা আসলে কতটা অসম্পূর্ণ ছিল। তারা বাজারের দীর্ঘমেয়াদী চক্র বা একটা বড় পতনের যে সম্ভাবনা থাকে সেটাকে হিসেবেই ধরেননি। এটাকে বলে রিসেন্সি বায়াস, মানে খুব সাম্প্রতিক ঘটনা দিয়ে প্রভাবিত হওয়া। ঝুঁকিকে কোনো ফর্মুলা বা মডেলে পুরোপুরি বেঁধে ফেলা যায় না। এটা বাইরের দুনিয়ার অনিশ্চয়তা আর আমাদের ভেতরের মনস্তত্ত্বের একটা জটিল মিশ্রণ। আর্থিক সাফল্য বা ব্যর্থতা কিন্তু শুধু কঠিন পরিশ্রম, বুদ্ধি বা ঠিকঠাক সিদ্ধান্তের ফল নয়। ভাগ্য আর এলোমেলো ঘটনা প্রায়শই একটা নির্ধারক ভূমিকা পালন করে। এটা মেনে নেওয়াটা আমাদের জন্য বেশ কঠিন, কারণ আমরা নিজেদের সাফল্যের পুরো কৃতিত্বটা নিজেদেরই দিতে চাই। কিন্তু হাউজেল বলছেন, বাস্তবতা হল অনেক ক্ষেত্রেই সাফল্য আর ব্যর্থতার মধ্যে ফারাক গড়ে দেয় এমন কিছু ঘটনা যা হয়তো আমাদের নিয়ন্ত্রণের একেবারেই বাইরে ছিল। হাউজেল একটা গল্প বলেছেন এক বিনিয়োগকারীর। তিনি একটা ছোট প্রযুক্তি কোম্পানির শেয়ার কিনেছিলেন। কেনার অল্প কিছুদিন পরে কোম্পানিটা এমন একটা যুগান্তকারী প্রোডাক্ট বাজারে আনল যা কেউ আশাই করেনি। আর শেয়ারের দাম হু হু করে বেড়ে গেল। এখন ওই বিনিয়োগকারী হয়তো বলবেন তিনি দারুণ গবেষণা করেছিলেন বা ঠিক সময় কিনেছিলেন। কিন্তু হাউজেল প্রশ্ন তুলছেন, ওই প্রোডাক্টের ওরকম অভাবনীয় সাফল্য বা বাজারের ওইরকম প্রতিক্রিয়া কি আগে থেকে আন্দাজ করা সম্ভব ছিল, নাকি তিনি শুধু ঠিক সময়ে ঠিক জায়গায় ছিলেন? এখানে ভাগ্যের একটা বড় ভূমিকা কিন্তু ছিল। আমরা কেবল তাদের গল্পই জানতে পারি যারা সফল হয়েছে, যারা শেষ পর্যন্ত টিকে গেছে। হাজার হাজার মানুষ যারা একই রকম ঝুঁকি নিয়েও হয়তো আরও বেশি পরিশ্রম করেও ব্যর্থ হয়েছে, তাদের গল্পগুলো হারিয়ে যায়। খবরের কাগজ, বই, আলোচনা সবখানেই দেখবেন সফলদের জয়গান। এর ফলে আমাদের মনে হতে থাকে সাফল্য মানেই বুঝি শুধু দক্ষতা আর কৌশল, ভাগ্যের কোনো ব্যাপারই নেই। আমরা সফলদের পথ অনুসরণ করতে গিয়ে ভুলে যাই যে একই পথে হেঁটে আরও অনেকেই কিন্তু ব্যর্থ হয়েছেন, হয়তো শুধু কপাল খারাপ ছিল বলে। এই বায়াসটা আমাদের ঝুঁকি সম্পর্কে ভুল ধারণা দেয় আর নিজেদের ক্ষমতা নিয়ে একটু বেশি আত্মবিশ্বাসী করে তোলে। যদি ভাগ্যই সব হয়, তাহলে আর খেটে লাভ কি? হাউজেল কিন্তু মোটেও সেটা বলছেন না। ভাগ্যের ভূমিকাকে স্বীকার করার মানে হাল ছেড়ে দেওয়া নয়, বরং এর মানে হল আরও বিনয়ী হওয়া। যখন আমরা বুঝি যে আমাদের সাফল্যের পেছনে কিছুটা হলেও ভাগ্যের অবদান আছে, তখন আমরা অকারণ অহংকারী হই না। আবার যখন ব্যর্থ হই, তখন সব দোষ নিজের ঘাড়ে না নিয়ে পরিস্থিতিটাকে আরও বাস্তবসম্মতভাবে দেখতে পারি। ভাগ্যের ভূমিকাটা মাথায় রাখলে আমরা ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক হই, কারণ আমরা জানি যে অপ্রত্যাশিত কিছু ঘটতেই পারে। এটা আসলে আমাদের সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতিতে একটা ভারসাম্য আনে। হাউজেল মনে করেন, অনিশ্চয়তা তো জীবনেরই একটা অংশ, একে তো পুরোপুরি দূর করা যাবে না, কিন্তু আমরা এটাকে আরও একটু বুদ্ধি দিয়ে আরও স্থিরতার সাথে মোকাবেলা করতে শিখতে পারি। ভবিষ্যৎ যেহেতু আমরা জানি না, তাই একদম নিখুঁত পূর্বাভাস দেবার চেষ্টা করার চেয়ে বরং অপ্রত্যাশিত ঘটনার জন্য তৈরি থাকাটাই বেশি কাজের।
এর জন্য কিছু মানসিক এবং কিছু কৌশলগত প্রস্তুতির কথা তিনি বলেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগুলোর মধ্যে একটা হল মার্জিন অফ সেফটি বা সুরক্ষার মার্জিন রাখা। এর মানে হল ইচ্ছে করে এমন একটা বাফার বা নিরাপত্তা বলয় তৈরি করা যাতে আপনার হিসেবে যদি কিছু ভুলও হয় বা ধরুন অপ্রত্যাশিত কিছু ঘটেও যায় তাহলেও যেন একেবারে পথে বসতে না হয়। বিনিয়োগের ক্ষেত্রে এর মানে হতে পারে কোনো শেয়ার তখনই কেনা যখন তার বাজার দর আপনার হিসেবে তার আসল দামের চেয়ে বেশ খানিকটা কম। ব্যবসার ক্ষেত্রে হতে পারে আপৎকালীন পরিস্থিতির জন্য হাতে কিছু অতিরিক্ত নগদ টাকা রাখা। এমনকি জীবনের অন্য ক্ষেত্রেও এটা কাজে লাগে, যেমন ধরুন কোনো কাজের ডেডলাইনের বেশ কিছুটা আগেই কাজটা শেষ করে রাখা। মূল আইডিয়াটা হলো ভুল হওয়ার বা খারাপ সময়ের জন্য কিছুটা জায়গা ছেড়ে রাখা। পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন বা বৈচিত্র্যকরণ, মানে আপনার সব ডিম এক ঝুড়িতে না রাখা। যেহেতু আমরা কেউই নিশ্চিতভাবে জানি না যে ভবিষ্যতে ঠিক কোন সেক্টর বা কোন ধরনের অ্যাসেট, যেমন ধরুন স্টক, বন্ড, সোনা বা জমি, সবচেয়ে ভালো রিটার্ন দেবে। তাই বুদ্ধিমানের কাজ হল আপনার বিনিয়োগটাকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে রাখা। এর সুবিধাটা হল যদি কোনো একটা সেক্টর বা অ্যাসেট খারাপ পারফর্ম করে তাহলেও আপনার পুরো বিনিয়োগটা একেবারে ধসে পড়বে না। অন্য সেক্টরগুলো হয়তো ভালো ফল দিয়ে সে ক্ষতিটা কিছুটা পুষিয়ে দেবে। এটা কিন্তু অনিশ্চয়তাকে জয় করা নয়, বরং এর ধাক্কাটা সামলানোর ক্ষমতা বাড়ানো। ডলার কস্ট অ্যাভারেজিংও অনিশ্চয়তা ব্যবস্থাপনার একটা বেশ ভালো কৌশল। এর মূল ধারণাটা খুব সহজ। বাজারের অবস্থা যেমনই হোক না কেন, দাম বাড়ুক বা কমুক, আপনি নিয়মিতভাবে ধরুন প্রতি মাসে বা প্রতি 3 মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করে যাবেন। যেমন ধরুন আপনি ঠিক করলেন প্রতি মাসের 5 তারিখে 5,000 টাকা একটা নির্দিষ্ট মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন। যখন দাম কম থাকবে আপনি ওই টাকায় বেশি ইউনিট কিনতে পারবেন। যখন দাম বেশি থাকবে তখন কম ইউনিট কিনবেন। এর ফলে আপনাকে ওই কঠিন কাজটা করতে হয় না, মানে বাজার কখন পড়বে বা উঠবে সেই বুঝে কেনার চেষ্টা করা, যেটাকে বলে মার্কেট টাইমিং। দীর্ঘমেয়াদে এই পদ্ধতিটা আপনার গড় ক্রয়মূল্যকে একটা স্থিতিশীল জায়গায় রাখতে সাহায্য করে, আর নিয়মিত বিনিয়োগের একটা ভালো অভ্যাসও তৈরি হয়। এটা অনেক সময় আবেগের বশে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকেও বাঁচায়। মানসিক প্রস্তুতির ক্ষেত্রে হাউজেলের সবচেয়ে বড় পরামর্শ হল বিনয়ী হওয়া। বিশেষ করে যখন আমরা ভবিষ্যৎ নিয়ে কোনো পূর্বাভাস দিই বা শুনি। ইতিহাস দেখলে বুঝবেন পৃথিবীর সবচেয়ে জ্ঞানী বিশেষজ্ঞরাও কিন্তু ভবিষ্যৎ নিয়ে বারবার ভুল ভবিষ্যৎবাণী করেছেন। অর্থনীতি কোন দিকে যাবে, বাজার বাড়বে না কমবে, এগুলো নিশ্চিত করে বলা প্রায় অসম্ভব। তাই হাউজেল বলছেন খুব বেশি আশাবাদী বা খুব বেশি নিরাশাবাদী পূর্বাভাসগুলো এড়িয়ে চলুন। কোনো পূর্বাভাসের উপর ভিত্তি করে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন, যদি এই পূর্বাভাসটা ভুল হয় তাহলে আপনার কি হবে। বাস্তবসম্মত প্রত্যাশা রাখুন, আর মনে রাখবেন পৃথিবীটা বিস্ময় আর অপ্রত্যাশিত ঘটনায় ভরপুর। তাই একটু নমনীয় থাকুন, বিভিন্ন পরিস্থিতির জন্য তৈরি থাকার চেষ্টা করুন। তার মানে মোদ্দা কথা হল অনিশ্চয়তাকে ভয় না পেয়ে বরং সেটাকে মেনে নিয়ে তার জন্য তৈরি হওয়াই আসল কাজ। ঠিক ধরেছেন, অনিশ্চয়তা তো থাকবেই, এটাকে অস্বীকার করে লাভ নেই। বুদ্ধিমানের কাজ হল এটাকে স্বীকার করে নিয়ে এমন একটা আর্থিক জীবন তৈরি করা যা ছোটখাটো বা মাঝারি ধরনের আঘাতে সহজে ভেঙে পড়বে না। স্থিরতা আর দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা, এটাই এখানে মূল চাবিকাঠি। অর্থ ব্যবস্থাপনা শুধু সংখ্যা বা কৌশলের খেলা নয়, এটা অনেক গভীরভাবে আমাদের মনস্তত্ত্বের সাথে জড়িয়ে আছে। ঝুঁকি শুধু বাইরে থেকে আসে না, আমাদের ভেতর থেকেও তৈরি হয়। সাফল্যটাও শুধু আমাদের একার কৃতিত্ব নয়, সেখানে ভাগ্যেরও একটা অদৃশ্য হাত থাকে। আর এই সব অনিশ্চয়তার মোকাবেলা করার সবচেয়ে ভালো উপায় হল ভুলের জন্য জায়গা রাখা, মানে ওই মার্জিন অফ সেফটি, সব ডিম এক ঝুড়িতে না রাখা বা ডাইভার্সিফিকেশন, নিয়মিত বিনিয়োগ করে যাওয়া বা ডলার কস্ট অ্যাভারেজিং, আর ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাসী না হয়ে বিনয়ী থাকা। এই সব কিছু একটা সঠিক মিশ্রণই হয়তো আমাদের আর্থিক জীবনে কিছুটা হলেও স্থিরতা আনতে পারে। আমরা ভাবি টাকা মানেই বোধহয় সুখ, কিন্তু হাউজেল বলছেন যদি সেই টাকাটা আমাদের আসল চাওয়া পাওয়ার সাথে না মেলে তাহলে তো সেটা বিপদও ডেকে আনতে পারে। টাকা কি আসলেই সুখ কিনতে পারে, নাকি কিভাবে ব্যবহার করছি
তার ওপর সব নির্ভর করে। প্রথম পয়েন্টটা দিয়ে শুরু করা যাক, সামাজিক তুলনা। কিপিং আপ উইথ দ্য জোনসেস যাকে বলে। পাশের বাড়ির লোক কি করছে বা বন্ধুরা কেমন আছে। কেন আমরা এত তুলনা করি বলুন তো, বিশেষ করে টাকার ব্যাপারে? এর সাইকোলজিটা কি? দেখুন, এটা আসলে মানুষের একটা খুব গোড়ার দিকের প্রবৃত্তি। আমরা নিজেদের অবস্থানটা বোঝার জন্য সবসময় আশপাশের মানুষকে দেখি। আর্থিক সন্তুষ্টিটা তাই বেশিরভাগ সময়ই আপেক্ষিক হয়ে যায়, অ্যাবসলিউট থাকে না। আমার কাছে কত আছে তার চেয়েও বড় হয়ে দাঁড়ায় অন্যের তুলনায় আমার কত আছে বা কত কম আছে। হাউজেল একটা দারুণ উদাহরণ দিয়েছেন না, একজন ডাক্তার আর একজন শিক্ষকের। ধরুন তারা একই পাড়ায় থাকেন, ডাক্তারের আয় হয়তো শিক্ষকের চেয়েও অনেক বেশি। দুজনই হয়তো নিজেদের আয় নিয়ে ঠিকঠাকই ছিলেন, কিন্তু যেই মুহূর্তে তারা একে অপরের লাইফস্টাইল বা ধরুন আরও ধনী কোনো প্রতিবেশীর সাথে তুলনা করতে শুরু করলেন, নিজেদের যেটুকু ছিল তাতেই সন্তুষ্টিটা চলে গেল। অন্যের জীবনের ঝলকানিটাই মুখ্য হয়ে উঠল। আর এই ব্যাপারটা আরও হাজার গুণ বেড়ে গেছে এখন সোশ্যাল মিডিয়ার জন্য। হাউজেল এটাকে বলছেন হাইলাইট রিল বনাম বিহাইন্ড দ্য সিনস। মানে আমরা ফেসবুকে, ইনস্টাগ্রামে কি দেখি? লোকের বেড়াতে যাওয়ার ছবি, নতুন গাড়ি, ভালো চাকরি, একদম সাজানো গোছানো সেরা মুহূর্তগুলো। আর সেটার সাথে তুলনা করি নিজের দৈনন্দিন জীবনের, মানে সব উঠাপড়া, সব স্ট্রাগল। এই যে অসম তুলনা, এটা আমাদের কনফিডেন্স, আমাদের শান্তি দুটোই নষ্ট করে দেয়। প্রত্যাশা বনাম বাস্তবতা। এখানেই হাউজেলের একটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট আছে, হেডনিক ট্রেডমিল। মানে হলো আমাদের আয় যখন বাড়ে, আমাদের আকাঙ্ক্ষা আর জীবনযাত্রার মানও পাল্লা দিয়ে বাড়তে থাকে। ফলে হয়তো সাময়িকভাবে একটু বেশি ভালো লাগে, কিন্তু খুব তাড়াতাড়ি আমরা ওই নতুন জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে যাই, আর সুখের লেভেলটা আবার আগের জায়গায় ফিরে আসে। মানে আমরা দৌড়াচ্ছি কিন্তু এগোচ্ছি না। অনেকটা সেরকম। এই আরও চাই ব্যাপারটা চলতেই থাকে। এটা আমাদের কখনো পুরোপুরি তৃপ্ত হতে দেয় না। তার মানে আয় বাড়লেও সুখী হওয়াটা কঠিন। হাউজেল কি তাই বলছেন? না, ঠিক তা নয়। উনি বলছেন বিপদটা হয় যখন আমরা সচেতন থাকি না। সমস্যাটা হয় যখন এই লাইফস্টাইল আপগ্রেড করাটাই জীবনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায়। তখন সুখটা কই যেন হারিয়ে যায়। তার মানে চাবিকাঠিটা শুধু আয় বাড়ানো নয়, বরং আয় বাড়ার সাথে সাথে নিজের প্রত্যাশাটাকেও ম্যানেজ করা। এখানেই আরেকটা বিপদ, অতিরিক্ত আশাবাদী হয়ে পড়া। ধরে নেওয়া যে আয় বাড়তেই থাকবে বা শেয়ার বাজার সবসময় শুধু ওপরেই উঠবে। হাউজেল এমন এক ইনভেস্টরের কথা বলেছেন যে বাজারের বুল রান দেখে খুব উত্তেজিত হয়ে বিরাট ঝুঁকি নিয়ে ফেলেছিল। ভেবেছিল টাকা ডবল হয়ে যাবে। তারপর বাজার পড়ল আর তার বিরাট লস। শুধু টাকা গেল তাই না, মানসিক শান্তিও চলে গেল। ভবিষ্যৎ নিয়ে চিন্তা শুরু হলো, কারণ তার এক্সপেকটেশনটা ছিল অবাস্তব। কত টাকা আছে সেটা শেষ কথা নয়, আসল কথা হলো আমরা টাকাটা কিভাবে ব্যবহার করছি, আর সেই ব্যবহারটা আমাদের জীবনে সত্যি কোনো ভ্যালু অ্যাড করছে কিনা। হ্যাঁ, এটাই মূল কথা। লং টার্ম হ্যাপিনেস বা দীর্ঘস্থায়ী সুখ তখনই আসে যখন আমরা টাকাটা এমনভাবে খরচ করি যা আমাদের ভেতরের মূল্যবোধকে সাপোর্ট করে, শুধু জিনিস কেনার জন্য বা লোক দেখানোর জন্য খরচ করা নয়। হাউজেল এখানে স্যারা নামে এক লয়ারের উদাহরণ দিয়েছেন না, হাই স্যালারি পান। হ্যাঁ, বলুন তো। স্যারা শুরুতে ভাবতেন লাক্সারি লাইফস্টাইল, দামি জামা কাপড়, দামি গাড়ি, বিশাল বাড়ি, এটাই বোধহয় আলটিমেট হ্যাপিনেস। তিনি এর পেছনে প্রচুর টাকা খরচও করেছিলেন, কিন্তু কিছুদিন পর বুঝলেন কোথায় যেন একটা শূন্যতা। তারপর উনি একটা এনজিওতে ভলেন্টিয়ারিং শুরু করলেন আর নিজের পছন্দের কিছু সোশ্যাল কাজে ডোনেট করতে লাগলেন। এবং তাতে শান্তি পেলেন। উনি এক অন্যরকম গভীর তৃপ্তি পেলেন, যেটা ওই লাক্সারি জিনিসগুলো দিতে পারেনি। এটাই হলো টাকার পার্সোনাল ইউটিলিটি। মানে ধরুন একই পরিমাণ টাকা দুজন ভিন্ন মানুষের জন্য কিন্তু সম্পূর্ণ ভিন্ন মাত্রার সুখ বা তৃপ্তি আনতে পারে। নির্ভর করছে তারা কিভাবে ব্যবহার করছে তার ওপর। একজন হয়তো লেটেস্ট গ্যাজেট কিনল, সাময়িক আনন্দ পেল, আর একজন হয়তো ওই টাকায় ফ্যামিলির সাথে একটা ছোট্ট ট্রিপে গেল বা নিজের কোনো শখের জিনিস কিনল, যেটা তাকে লম্বা সময় ধরে আনন্দ দেবে। ঠিক। তাই টাকার অ্যামাউন্টের চেয়েও খরচের ধরন আর তার পেছনের উদ্দেশ্যটা অনেক বেশি জরুরি। হাউজেল বলছেন টাকা দিয়ে অভিজ্ঞতা কেনা বা অন্যের জন্য কিছু করা, এগুলো প্রায়শই শুধু জিনিস কেনার চেয়ে বেশি দীর্ঘস্থায়ী সুখ দেয়। কারণ অভিজ্ঞতাগুলো আমাদের আইডেন্টিটির অংশ হয়ে যায়, যা দামি জিনিসের ক্ষেত্রে সবসময় হয় না। আমার নতুন গাড়ির সাথে আপনার নতুন গাড়ির তুলনা সহজ, কিন্তু আমার বেড়াতে যাওয়ার আনন্দের সাথে আপনার ভলেন্টিয়ারিংয়ের তৃপ্তির তুলনা প্রায় অর্থহীন। এই দিকটাও হয়তো আমাদের ওই তুলনার ফাঁদ থেকে বেরোতে হেল্প করে। হাউজেল জ্যাক নামে আরেকজনের উদাহরণ দিয়েছেন, যিনি খুব সাধারণ জীবন কাটান। প্রকৃতিপ্রেমী জ্যাক,
সাদামাটা বাড়ি, পুরনো গাড়ি, কিন্তু ভালো ক্যাম্পিং গিয়ার কিনতে বা কোনো দুর্গম জায়গায় ট্রেকিংয়ে যেতে পয়সা খরচে পিছপা হন না। কারণ ওটা ওনার প্যাশন, ওনার মূল্যবোধের সাথে জড়িত। এই খরচগুলো তাকে যে আনন্দ দেয় তা হয়তো অনেক দামি জিনিসও দিতে পারে না। এটা তার কাছে খরচ নয়, ইনভেস্টমেন্ট, নিজের ভালো লাগার পেছনে। তবে হাউজেল কিন্তু একটা বিষয়ে সতর্কও করেছেন। তাৎক্ষণিক আনন্দের পেছনে ছুটতে গিয়ে লং টার্ম শান্তি বা নিরাপত্তাকে ভুলে যাওয়া। উনি টম নামে একজনের গল্প বলেছেন, যে সব সময় লেটেস্ট গ্যাজেট কেনে, প্রায় বন্ধুদের সাথে দামি রেস্টুরেন্টে যায়, এই ছোট ছোট আনন্দগুলো উপভোগ করে। তাতে সমস্যা কোথায়? সমস্যা হলো এর ফলে সে প্রায় ক্রেডিট কার্ডের দেনায় ডুবে থাকে, ভবিষ্যতের জন্য যথেষ্ট সেভিংস করতে পারে না। তার মানে একটা লং টার্ম স্ট্রেস তৈরি হয়। ঠিক, একটা দীর্ঘমেয়াদী আর্থিক আর মানসিক চাপ। হাউজেল এই গল্প দিয়ে বোঝাতে চেয়েছেন যে খরচের ব্যাপারে একটু বিচক্ষণ হতে হবে। ক্ষণস্থায়ী উত্তেজনার চেয়ে দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা আর মানসিক শান্তিকে বেশি গুরুত্ব দিতে হবে। আমরা দেখলাম যে সামাজিক তুলনা কিভাবে আমাদের শান্তি কেড়ে নেয়, এক্সপেকটেশন বাড়ায়। বুঝলাম বাস্তবসম্মত আর নিজের পরিস্থিতির সাথে মানানসই প্রত্যাশা রাখাটা খুব জরুরি। আর সবচেয়ে বড় কথা বোধহয় এটাই যে টাকা নিজে সুখ নয়, কিন্তু টাকাটাকে যদি আমরা আমাদের ডিপ ভ্যালুজ আর লং টার্ম গোলের সাথে মিলিয়ে ব্যবহার করতে পারি, তাহলে সেটা অবশ্যই দীর্ঘস্থায়ী সুখ আর মানসিক শান্তির পথে একটা বড় সাপোর্ট হতে পারে। একদম। হাউজেলের মূল মেসেজটা তাহলে এটাই যে সুখ আসলে কত টাকা আছে তার উপর ততটা নির্ভর করে না, যতটা করে টাকার সাথে আমাদের রিলেশনশিপটা কেমন আর আমরা সেটাকে কিভাবে ব্যবহার করি তার উপর।